নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি, আজকে কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে সিএফএল এ মোহনবাগানের ম্যাচ ছিল, কিন্তু প্রবল বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছে সেই ম্যাচ। ব্যারাকপুর স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ম্যাচটা ক্যান্সেল হলেও পরবর্তী যে কোনো সময়ে ঠিক হবে এই ম্যাচের দিনক্ষণ। এরপর মোহনবাগানের খেলা রয়েছে 5 তারিখ ইস্টার্ন রেলের এগেনস্টে। এরপরে যদি আমরা একটু নেক্সট জেন কাপ নিয়ে কথা বলি, তো নেক্সট জেন কাপে কালকের খেলাগুলোতে ভারতের 3টে ক্লাবই হেরেছে। ইস্ট বেঙ্গল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে 1-0 গোলে হেরেছে। ইস্ট বেঙ্গল বেশিরভাগ সময়ে নিজেদের অর্থেই খেলেছে এবং ডিফেন্সিভ ফুটবল খেলেছে। এত সুন্দর মাঠ ও আবহাওয়া থাকা সত্ত্বেও খেলা খুব একটা ভালো হয়নি। ক্রিস্টাল প্যালেস নিখুঁত পাস পজিশনিং ফুটবল খেলেছিল, বডি অ্যাডভান্টেজ তো ছিলই, তবে ফুটবলে ইন্ডিভিজুয়াল স্কিল থাকলে বডি অ্যাডভান্টেজ কিছুই না, সেটা ইস্ট বেঙ্গলের ভ্যান ল্যালপেকা গুইতে দেখিয়ে দিয়েছে। যাই হোক, আজকেও ইস্ট বেঙ্গলের খেলা রয়েছে এভারটনের বিরুদ্ধে। সন্ধ্যে 7:30 দিয়ে খেলাটা হবে। কালকের মতো আজকেও ম্যাচের লিঙ্ক আমি ফেসবুক পেজে দিয়ে দেবো। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো কালকেই তোমাদের কমিউনিটি পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম হেক্টর ইউস্তে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি। হেক্টরকে কেন নেওয়া হলো, অনেকের মাথায় এটা প্রশ্ন। ইস্ট বেঙ্গলের হাতে শেষ পর্যন্ত হেক্টর ছাড়াও আর একটা ভালো প্রোফাইল ছিল এবং বহু আলোচনার পরে শেষ পর্যন্ত হেক্টরকেই আগামী 1 বছরের জন্য সাইন করানো হলো, সেই ভালো প্রোফাইলটাকে ক্যান্সেল করে। কারণ যে টাকায় হেক্টরকে পাওয়া যাচ্ছে সেটা খুবই বাজেট ফ্রেন্ডলি। ফলে ইস্ট বেঙ্গলের যে অবশিষ্ট বাজেট রয়েছে তাতে বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে নিতে চাইছে ইস্ট বেঙ্গল। কাদের কাদের ইস্ট বেঙ্গল টার্গেট করেছে সেটা বলবো, তবে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি হেক্টর ইউস্তে, এটা সকলকে মেনে নিতে হবে। এছাড়া মোহনবাগানও কিন্তু আরও 2 বছর ডিমিট্রি পেট্রাটসের সাথে কন্ট্রাক্ট রিটেন করে নিয়েছে। আগামী আরও 2 বছর পেট্রাটস মোহনবাগানের সাথেই থাকবে। এরপর যদি আমরা একটু নর্থ ইস্টকে নিয়ে কথা বলি, তো নর্থ ইস্টের গত বছরের সব থেকে ভালো বিদেশি প্লেয়ার যিনি এসেই নর্থ ইস্টকে প্রায় জাগিয়ে তুলেছিল বলতে হবে, সেই টমি ইউরুককে নর্থ ইস্ট বিদায় জানিয়ে দিল। টমিকে নর্থ ইস্ট খুব করে খেলাতে চাইলেও ফ্যামিলিকে ছেড়ে টমি ইউরুকের থাকা সম্ভব নয় বলে সে জানিয়ে দিয়েছে। তাই এই অস্ট্রেলিয়ান ফুটবলারকে অনিচ্ছা সত্ত্বেও ছাড়তে হলো নর্থ ইস্টকে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গলের মূল সমস্যা হচ্ছে এখন সেন্টার ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাক, এই 3টে পজিশনে। সেই জন্য ইস্ট বেঙ্গল মাল্টিপল প্লেয়ার্সদের সাথে কথাবার্তা বলছে এবং সেই সমস্ত প্লেয়াররা হচ্ছে টপ কোয়ালিটি প্লেয়ার ইন্ডিয়ান সার্কিটে। রিজার্ভ বেঞ্চ গরম করার মতো প্লেয়ার নয়। ভিগনেস ছাড়াও ইস্ট বেঙ্গল লেফট ব্যাক পজিশনের জন্য কথাবার্তা বলছে বেঙ্গালুরু এফসির নাওরেম রোশন সিং এর সাথে। এর আগে রোশনের সাথে ইস্ট বেঙ্গল যোগাযোগ করেছিল, কিন্তু তখন বেঙ্গালুরু রোশনকে ছাড়ার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না, সেই জন্য কথাবার্তা বেশি দূর এগোয়নি। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে বেঙ্গালুরু তাদের নিজেদের স্টান্স বদলেছে, রোশনকে তারা ছাড়তে রাজি আছে। সেই জন্য ইস্ট বেঙ্গল কিন্তু আবার রোশনকে পেতে ঝাঁপিয়েছে। কথাবার্তা শোনা যাচ্ছে কিছুটা হলেও এগিয়েছে। রোশনকে পেতে হলে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নিতে হবে। এখন ট্রান্সফার ফির পরিমাণের ওপর নির্ভর করছে রোশনের ইস্ট বেঙ্গলের আশা না আসা। নাওরেম রোশনকে পেতে শোনা যাচ্ছে মোহনবাগানও ইন্টারেস্টেড, তারা হয়তো রোশন সিং এর ব্যাপারে কথাবার্তা চালাবে। এখন মোহনবাগানেরও স্যালারি ক্যাপ নিয়ে একটা সমস্যা আছে, তাই বুঝে শুনে তাদেরও প্লেয়ার নিতে হচ্ছে। তো রোশনের ব্যাপারে মোহনবাগানও ইনকোয়ারি করেছে, এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। এরপরে যদি আমরা একটু প্রীতম কোটালকে নিয়ে কথা বলি, তো প্রীতম কিন্তু কেরালার ম্যাচে খেলেনি, বা শোনা যাচ্ছে এতদিন কিন্তু প্রীতম কেরালার সাথে প্র্যাকটিসও করেনি। কলকাতায় কেরালা টিম রয়েছে, সেখান থেকে প্রীতমের প্র্যাকটিসে না আসার কোনো কারণ দেখা যাচ্ছিল না এবং চিন্তাও একটা বাড়ছিল, কিন্তু পরবর্তীকালে প্রীতম প্র্যাকটিসে যোগ দেয়। কিন্তু কথা হচ্ছে প্রীতম প্র্যাকটিসে যোগ দিলেও কেরালা ব্লাস্টার্স ছাড়বে এরকমই কিন্তু খবর। এতদিন মোহনবাগান চেষ্টা করছিল একটা সোয়াপ ডিল করে প্রীতমকে নেওয়ার, সেটা সেইভাবে এগোয়নি, কারণ মোহনবাগান আনোয়ারের ডিসিশনটা দেখে তারপর এগোবে ভেবেছিল। এবার ইস্ট বেঙ্গলে কিন্তু প্রীতমকে একটা ভালো অফার দিয়েছে বলে শোনা যাচ্ছে। কথাবার্তা খুবই ইনিশিয়াল পর্যায়ে থাকলেও অফার ইস্ট বেঙ্গলও দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই আনোয়ার কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী প্রীতমের মুভটাও কিন্তু ডিসাইড হবে। দেখা যাক এখন কি হয়। আনোয়ারের যদি কথা বলি, তো আজকে বিকেল 4টে দিয়ে
AIFF প্লেয়ার স্ট্যাটাস কমিটির ভার্চুয়াল মিটিং হবে। আনোয়ার আলীকে নিয়ে আনোয়ার ক্যাম্প কিন্তু খুবই কনফিডেন্ট, তাদের হাতে যা কাগজপত্র আছে সেটা নিয়ে তারা কনফিডেন্ট। অপরদিকে মোহনবাগান ক্যাম্পও কিন্তু খুবই কনফিডেন্ট। কি হবে সেটা অনেকটাই আজকে ক্লিয়ার হয়ে যাবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি আশা করি এমন ডিসিশন দেবে যাতে সব পক্ষেরই দিকটা বজায় থাকে, কারণ ফিফায় গেলে AIFFও সমস্যায় পড়বে। তাই আশা করি সব দিক বজায় রেখেই ডিসিশনটা দেওয়া হবে। দেখা যাক আজকেই কোনো ডিসিশন হয় নাকি কেসটা আরও ফার্দার যায়। ভিগনেসের বিষয়টা কিন্তু আজকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আলোচনা হবে না। যারা বলছিল ভিগনেস আজকেই ফ্রি হয়ে যাবে সেটা কিন্তু সঠিক নয়। আগের পেন্ডিং কেসগুলো আগে ডিসাইড হবে, ভিগনেসের ফ্রেশ কেস সেটা সম্ভবত পরে কোনো ডেট দেওয়া হবে। তো এখনই ইস্ট বেঙ্গল ভিগনেসকে পাচ্ছে না, একটু ওয়েট করতে হবে। রাইট ব্যাক পজিশনের জন্য ইস্ট বেঙ্গলের সেই পুরনো টার্গেটই রয়েছে অ্যালেক্স সাজি। ডুরান্ডের পরই অ্যালেক্স সাজিকে নিয়ে ডিসিশন হবে, ততদিন ইস্ট বেঙ্গল অপেক্ষা করবে। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।